নমস্কার, আমার নাম বকুল চন্দ্র রায়। আমি দীর্ঘদিনের আমরা বাঙালির প্রাক্তন কেন্দ্রীয় সচিব ছিলাম। বর্তমানে আমি আর কেন্দ্রীয় সচিব নেই। আমি অসুস্থতার কারণে আমি একটু রেস্টে আছি, বিশ্রামে আছি এবং এখন অন্য আরেকজনের উপরে দায়িত্ব আছে। আমার পাশে যে আছে শুভেন্দু ঘোষ, বর্তমান কমিটির সে একজন অ্যাক্টিভ মেম্বার, তার নাম শুভেন্দু ঘোষ, পূর্ব মেদিনীপুরে কাথি থাকে। আমি যখন 1965-এর ডিসেম্বর মাসে মিশনে ঢুকি, তখন আমার পার্সোনাল কন্ট্যাক্ট হয়েছিল 1966 জামালপুরে আনন্দ পূর্ণিমার দিন। সেদিন আমার প্রথম পার্সোনাল কন্ট্যাক্ট হয় বাবার সাথে। সেই দিনে আমার প্রথম দেখা হয়, পার্সোনাল কন্ট্যাক্ট হলো। তারপর আমি বাড়ি চলে আসলাম। পার্সোনাল কন্ট্যাক্ট নিয়ে আমি এখানে আর বিশেষ কিছু বক্তব্য রাখবো না, এটা আমার ব্যক্তিগত ব্যাপার। তারপর আমি আস্তে আস্তে শুনছিলাম মিশনে যে বাবা বাংলার জন্য, বাঙালিদের জন্য আলাদা একটা সংগঠন তৈরি করছে। এটা হুইসপারিং, মানে কানে কানে, ওপেনলি নয়। আচ্ছা, তারপর এর আস্তে আস্তে সেটা দীর্ঘদিন ধরে শুনি। তারপর 1967-এর 5ই মার্চ যখন এইখানে আনন্দনগরে ম্যাসাকার ঘটলো, 5 জন দাদাকে উপর আক্রমণ হলো, সিপিএমের তখন ছিল, মানে শাসন ছিল পশ্চিমবাংলায়, যুক্তফ্রন্ট, ঠিক সিপিএম নয়, যুক্তফ্রন্ট। তার মধ্যে সিপিএমই বেশি লিড। আর পুলিশ মন্ত্রী ছিলেন তখন জ্যোতিবাবু, আর মুখ্যমন্ত্রী ছিলেন অজয় মুখার্জি। এই সময় এখানে গোলমাল হয়। 5ই মার্চের পর থেকে বাবা বললেন এইসব দুঃখজনক ঘটনায় 1968-এ অজয় মুখার্জির মন্ত্রিসভা ভেঙে যায়। ভেঙে যাওয়ার পরেই আবার নতুন করে ইলেকশন হয় 1968-এ। সেই ইলেকশনে বাবা বললেন যে তোমরা আমরাবালির পক্ষ থেকে এবার প্রার্থী দাও। তখন আমরাবালি কোনো রেজিস্ট্রেশন নাই, কোনো পরিচিতি নাই, কোনোই নাই। তা সত্ত্বেও তোমরা 1968-এ প্রথম আমরাবালির পক্ষ থেকে আমরা প্রার্থী দিই। আমরাবালির পক্ষ থেকে 1968-এ, তখন আমরাবালি কিন্তু রেজিস্ট্রেশন সংগঠন ছিল না। আমরাবালি হয়ে পশ্চিমবাংলার বিভিন্ন জায়গায়, মূলত পশ্চিমবাংলায় আমরা প্রার্থী দিয়েছিলাম। তো যাই হোক, প্রার্থী দেওয়ার পরে আস্তে আস্তে আমরাবালির কাজ আমরা ভিতরে শুরু করলাম। প্রার্থী দেওয়ার একটাই উদ্দেশ্য ছিল, আমরাবালির বক্তব্য কী, আমরাবালি কী চায়, কেন চায়, আমরাবালি কী বলতে চায়। তা আমরাবালি তখন আমরা ডিটেলস এতটা বুঝি নাই, কিন্তু একটু একটু ক্লাসের মাধ্যমে শুনলাম যে বাবা বাংলার জন্য, বাঙালিদের জন্য আলাদা একটা সংগঠন, যে বাংলার এত ত্যাগ, স্বাধীনতা থেকে আরম্ভ করে বাংলার মনীষীরা, এত বড় বড় মনীষীদের জন্ম দিয়েছিলেন, তাদের এত ত্যাগ, এত স্যাক্রিফাইস, তার সত্ত্বেও বাঙালিরা সব জায়গায় বঞ্চিত, লাঞ্ছিত, অবহেলিত, সব জায়গায় হচ্ছে। ব্রিটিশরা করে গেছে, বাঙালিদের উপর টর্চার করে গেছে, ব্রিটিশরাই বাংলাকে ভাগ করেছে। এবং এই ষড়যন্ত্রের মূলে জওহরলাল নেহরু ছিল, এবং দুঃখজনক আমাদের জাতির পিতা, আমি নামটা বলতে চাই না, তিনিও জড়িত ছিলেন। বিশেষ করে তারা চক্রান্ত করে বাংলাকে আর পাঞ্জাবকে, যেহেতু তারাই প্রথম স্বাধীনতার জন্য সবচেয়ে বেশি রক্ত দিয়েছিল, সবচেয়ে বেশি আন্দোলন করেছিল, সেই জন্য ওরা বাংলাকে শেষ করার জন্য তখন থেকে ব্রিটিশ পিরিয়ড থেকে একটা চক্রান্ত চলেছিল, আমরা সেটাও দেখেছি। তারপরে 1905 সালে দেখলাম বাংলাকে ভাগ করার জন্য একটা দুটো বাংলাকে ভাগ করে দেওয়া, বাঙালি আন্দোলনটাকে নষ্ট করার জন্য আরেকটা চক্রান্ত ছিল। তখন বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর থেকে আরম্ভ করে বাংলার তখনকার যারা বুদ্ধিজীবীরা তখন রাস্তায় নিয়ে প্রতিবাদ করছিল, কোনোভাবেই বাংলাকে আমরা ভাগ করতে দেব না। তারপরে তাদের আন্দোলনের ফলে বাংলাটা ভাগ আর হয়নি, কিন্তু ব্রিটিশরা চক্রান্ত করেছিল যেভাবে হোক বাংলাকে ভাগ করবে। আসলো সেই 1947 সালের 15ই আগস্ট। এটা ঠিক আমরা ঠিক স্বাধীনতা মানি না, কারণ এটা কি, এটা যে অর্থে স্বাধীনতা চেয়েছিল বাংলার মানুষ, বিশেষ করে নেতাজি সুভাষচন্দ্র, অখণ্ড ভারত, কিন্তু সেই অখণ্ড ভারত হয়নি।
সেই বাংলাকে খণ্ড করলো, পাঞ্জাবকে ভেঙে দিল, দেওয়ার স্বাধীনতা করলো। ক্ষমতা লোভের জন্য জওহরলাল নেহরু তাড়াতাড়ি করে প্রধানমন্ত্রী হওয়ার ক্ষমতা লোভে করে ব্রিটিশের এই মানে এই পরিকল্পনা মেনে নিলে বাংলাটায় ভাগ হয়ে গেল, দেশ স্বাধীন হলো। দেশ সেই স্বাধীন নয়, এটা ক্ষমতা হস্তান্তর। আমরা বলি এটা ঠিক স্বাধীনতা পাইনি, এটা হলো একটা ক্ষমতা হস্তান্তর ব্রিটিশের থেকে। মানে তখনকার দিনে কংগ্রেস যাকে বলে, তার নেতৃত্বে ছিলেন জওহরলাল নেহরু, আরও অন্য যারা ছিলেন। তো জওহরলাল নেহরু ক্ষমতা লোভী ছিলেন। আমরা বারবার বলেছি ওনার এই মানে ব্যর্থ মানে ভুল সিদ্ধান্তের জন্য আজকে এখনও ভারতবর্ষেরা ভোগ করছে। জওহরলাল নেহরুর ভুল সিদ্ধান্তের জন্য আমরা দেখছি কাশ্মীরে উনি ভুল করেছেন, বাংলাকে ভাগ করেছেন, পাঞ্জাবকে ভাগ করেছেন, এরকম করে ভারতবর্ষটাকে খণ্ড বিখণ্ড করে ফেলেছে। তো যাই হোক, সেইটা তো অতীতের কথা। তারপরে আমরা দেখলাম ব্রিটিশ চলে গেল, দেশ স্বাধীনতার পরে দেখলাম বাঙালিদের উপর নির্যাতন, নিপীড়ন, সমস্ত দিকে বাঙালিদের উপর একটা অত্যাচার চলছে। আমরা দেখলাম আসামে যারা বাংলাদেশ থেকে হাজার হাজার লোক উদ্বাস্ত হয়ে আসামে আসলো, তাদের উপরে মানে কয়েক লক্ষ বাঙালিকে 1980 সালে মানে হত্যা করা হয়েছে। আমরা দেখলাম ত্রিপুরাতেও তাই হয়েছে, হাজার হাজার বাঙালিকে মারা হয়েছে। চতুর্দিকে বাংলা জাতটাকে শেষ করার জন্য একটা ব্রিটিশ যেমন চক্রান্ত করেছিল, এখন মানে কেন্দ্রের যে কংগ্রেস সরকার সে একই চক্রান্ত। আমি তো বলবো এখন বিজেপি সরকারও আমাদের বাংলার জন্য কিছু করছে না। কারণটা কি, আমরা কিছুদিন আগে দেখেছিলাম সুপ্রিম কোর্টের ভার্ডিক্ট 7টা ভাষায় বলেছে, 7টা ভাষায় হবে। এই বিজেপি সরকার আসার পরে বলেছে, কিন্তু বাংলা ভাষাকে ওরা বাদ দিল, মানে চক্রান্ত করে। যেহেতু অথচ দেশের মানে জাতীয় সঙ্গীত বাংলা ভাষায়, আর অথর্ব বেদ থেকে বাংলা ভাষা আছে, বাংলা ভাষা সবচেয়ে বেশি পুরনো ধ্রুপদী ভাষা। এটাকে কেন্দ্রীয় সরকার, এই বিজেপি সরকার মানে নেই। তখন থেকে আমরা আন্দোলন করেছি, এই কেন বাংলাকে ধ্রুপদী ভাষার স্বীকৃতি দেওয়া হয়নি। তো যাই হোক, একের পর এক আমরা এইসব করেছি আমরা বাঙালির পক্ষ থেকে। তা ইমার্জেন্সির পর থেকে আমরা আবার ব্যাপকভাবে আমরা বাঙালি আন্দোলনে মানে সমস্ত পশ্চিমবাংলা, ত্রিপুরা আমরা ব্যাপক আন্দোলন শুরু করলাম। যে আমাদের একটাই দাবি, বাঙালি অধ্যুষিত এলাকাগুলোকে নিয়ে একটা বাঙালিস্তান রাজ্য, ভারতবর্ষের সংবিধান সম্মতভাবেই আমরা একটা বাঙালিস্তান রাজ্য চাই। হ্যাঁ, বাঙালিস্তান রাজ্য আমাদের গঠন করতে হবে, এটা আমাদের মূল দাবি। বাঙালি অধ্যুষিত এলাকাগুলোকে নিয়ে আমরা এটা দীর্ঘদিন ধরে আন্দোলন করেছি। হ্যাঁ, তা এটা আমাদের একমাত্র উদ্দেশ্য। তা এখন এই বাঙালিস্তান আন্দোলন করতে গিয়ে আমাদেরকে অনেক নির্যাতন, নিপীড়ন, তারপরে আবার এই পশ্চিমবাংলাটাকে আবার নতুন করে ভাঙার আরেকটা চক্রান্ত চলছে। দেখলাম গোর্খাল্যান্ড, আমরা এই গোর্খাল্যান্ডের বিরুদ্ধে আন্দোলন করেছি। দেখলাম এই গোর্খাল্যান্ডের পেছনে আছে নেপাল, আর গোর্খারা এদেশি লোক নয়, আমরা বলেছি এরা নেপালের লোক। এরা ব্রিটিশ পিরিয়ডে শ্রমিক হিসাবে, টয় ট্রেনের শ্রমিক হিসাবে, চা বাগানের শ্রমিক হিসাবে এই দার্জিলিংয়ে এসেছিল। আস্তে আস্তে ওরা সংখ্যা বৃদ্ধি হয়ে যায়, এখন ওরা আলাদা রাজ্য চায়। তা আমরা এই গোর্খাল্যান্ডের বিরুদ্ধে আন্দোলন করে যাচ্ছি। তারপরে আমরা দেখলাম যে গোর্খাদের পিছনে মদত দিচ্ছে চীন, হ্যাঁ, এবং নেপাল সরকার। আমরা এদের বিরুদ্ধে, এদের কনসুলেট হাইকমিশনের অফিসের বিরুদ্ধে গিয়ে আমরা বিক্ষোভ করেছি। আমাদের মূল উদ্দেশ্য একটাই, যে নেতাজি যেটা চেয়েছিলেন, না, আমাদের উদ্দেশ্য হলো মহান দার্শনিক প্রভাতরঞ্জন সরকারের প্রাউড দর্শনকে সামনে রেখে আমরা বলে এগিয়ে যাব। কারণ যদি মানুষের সামনে একটা লক্ষ্য না থাকে, তাহলে আমরা বলি করলাম, আন্দোলন করলাম, বাংলার স্বার্থে করে গেলাম, তাতে তো কিছু হবে না। একটা লক্ষ্য থাকা যায়, কি প্রাউড দর্শনকে বাস্তবে রূপ দিতে হবে। তো প্রাউড দর্শনকে রূপ দেওয়ার জন্য যেমন নেতাজি বলেছিলেন যে এই অর্থনৈতিক গণতন্ত্র আমাদের দরকার, রাজনৈতিক গণতন্ত্র নয়। বাবাও সেটা বলেছেন, মহান দার্শনিক পিয়ার সরকারও বলেছেন যে রাজনৈতিক গণতন্ত্র দিয়া দেশের কল্যাণ কখনো সম্ভব নয়। আমরা চাই অর্থনৈতিক গণতন্ত্র।
যার মাধ্যমে মানুষের অন্ন, বস্ত্র, শিক্ষা, চিকিৎসা, বাসস্থানের সুব্যবস্থা হবে। তো বাবা কি করলেন, বাবা আমি এখানে প্রভাতরঞ্জন সরকার, আমাদের আধ্যাত্মিক গুরু শ্রী সারণ্যমূর্তি, যাকে আমরা বাবা বলি, তিনি ভারতবর্ষকে 44টা সমাজে ভাগ করলেন। শুধু আমরাবালির কথা উনি চিন্তা করেননি, উনি 44টা সমাজের কথা বলেছেন। হ্যাঁ, যে যার মাধ্যম দিয়ে প্রাউড দর্শনকে বাস্তবে রূপ দেওয়া যাবে, তার মধ্যে একটা। তবে আমরা দেখলাম ভারতবর্ষের 44টা সমাজের মধ্যে আমরাবালি সবচেয়ে বেশি আন্দোলনমুখী হয়েছে। আন্দোলন করে কি করে প্রাউডকে বাস্তবে রূপ দেওয়া যায়, বাঙালিস্তান কি করে প্রতিষ্ঠা করা যায়, সবচেয়ে বেশি আমরাই আন্দোলন করি। অন্যান্য ছত্তিশগড় এবং অন্যান্য সমাজগুলো কম বেশি আন্দোলন করেছে, আমি অস্বীকার করব না। কিন্তু আমরা যেভাবে আন্দোলন নেমেছি এবং ভারত সরকারকে এবং তখনকার যে সিপিএম সরকারকে আমরা কাঁপিয়ে দিয়েছি। তো যাই হোক, আমরা একের পর এক আমাদের একটাই উদ্দেশ্য, প্রাউড দর্শনকে বাস্তবে রূপ দেব, এটি আমাদের অর্থনীতি লক্ষ্য। আর সেটা এই 44টা সমাজ, তার মধ্যে একটা হবে আমরা বাঙালি। আর সেই আমরাবালির মূল লক্ষ্য হলো বাঙালিস্তান রাজ্য। আমাদের ভাষা, আমাদের সংস্কৃতি, আমাদের এত উন্নত ভাষা, এত সংস্কৃতি, ভারতবর্ষের জাতীয় ভাষা বাংলা ভাষা। শুধু ভারতবর্ষে নয়, পাশের দেশ বাংলাদেশ, তাদেরও জাতীয় সঙ্গীত বাংলা। তা সত্ত্বেও বাঙালিদের উপর একটা সব সময় দেখলাম ব্রিটিশরা করেছে, হ্যাঁ, কংগ্রেস সরকার করেছে, সবাই বাঙালিদের উপর নির্যাতন করেছে। এখন বর্তমানে বিজেপি সরকারও আমরা দেখলাম কম বেশি ঘুলে বাঙালিদের উপর নির্যাতন করছে। তাই আমরা সমস্ত বাংলার মানুষকে আহ্বান করছি, আসুন বাংলাকে বাঁচাই। কারণ নেতাজি একটা কথা বলেছিলেন, যদি বাংলা যদি বাঁচে, ভারতবর্ষ বাঁচবে, আর ভারতবর্ষ বাঁচতে পৃথিবী বাঁচবে। সুতরাং বাংলার আদর্শ, বাংলার যে বৈপ্লবিক চিন্তাধারা, বাংলাদেশ যে সংস্কৃতি, উচ্চ সংস্কৃতি, এটাকে রক্ষা করতে হবে। আমরা এখানে দেখলাম বিরাট মহাপুরুষ নেতাজি সুভাষচন্দ্র বসু, স্বামী বিবেকানন্দ, রবীন্দ্রনাথ, ঋষি অরবিন্দ, শ্রী চৈতন্যদেব, সব এই বাংলাতে জন্ম নিয়েছিলেন। যত নমস্য ব্যক্তিরা সবাই বাংলায় ছিলেন। সুতরাং আমাদের লক্ষ্য একটাই, যে বাঙালিস্তান রাজ্য আমরা গঠন করব এবং এই প্রাউড দর্শনকে বাস্তবে রূপ দেওয়ার জন্য যে ভারতবর্ষের যে 44টা সমাজ, সকলের সাথে আমরা মিলেমিশেই করতে চাই। এটা নয় যে আমরা বাঙালি চাই এখান থেকে বিহারি হটাও, মারোয়াড়ি হটাও। হ্যাঁ, যদি বাংলার বিরুদ্ধে থাকে তাদের বলে তোমরা বাংলা থেকে চলে যাও, বাংলার বিরুদ্ধে কথা বলে। আমরা চাই বাংলার যাতে স্বার্থ হয়, হ্যাঁ, বাংলার যে অর্থনৈতিক ব্লক ভিত্তিক যে প্রাউডের পরিকল্পনা, সেটাকে রূপ দেওয়ার জন্য তোমরাও চেষ্টা করো। হ্যাঁ, আমাদের সাথে হাত মিলিয়ে চেষ্টা করো, তবেই আমরা এখানে থাকতে পারবে। নাহলে আমরা তোমাদেরকে বলবো বহিরাগত। এটাই আমাদের। আচ্ছা, নমস্কার। আর আমার পাশে আছেন আমাদের বর্তমান আমরাবালির কমিটির একজন সদস্য, সক্রিয় সদস্য। আমি আশা করব আপনি